আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যখনই আমরা রিসার্চের কথা বলি তখনই রিসার্চ ইন্ডেক্সিংটা বোঝা ততটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এখন আমরা রিসার্চ ইন্ডেক্সিং নিয়ে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কোন ধরনের রিসার্চ ইন্ডেক্সিং আমাদের কি ধরনের সুবিধা দিয়ে থাকে। স্কোপাস অ্যান্ড ওয়েব অফ ইন্ডেক্স হলো রিসার্চ ইন্ডেক্সিং এর এক ধরনের ফরম্যাট। তো এই দুই ধরনের ফরম্যাট দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে তৈরি হওয়া। তো আমরা আসলে জিনিসগুলো সম্পর্কে জানবো। তো ওইটা সম্পর্কে জানার আগে আসলে আমাদের বুঝতে হবে যে রিসার্চ ইন্ডেক্সিং জিনিসটা আসলে কি। তো রিসার্চ ইন্ডেক্সিং জিনিসটা হলো যে আমরা যখন কোনো একাডেমিক বা জার্নালকে কোনো ডেটাবেজে অর্গানাইজ বা এইভাবে প্রসেস করে রাখি যাতে সেটা খুবই ইজিলি আমরা ফাইন্ড করতে পারি বা ওইটা ইজিলি অ্যাক্সেস নিতে পারি বা ওই ইন্ডেক্সিং এর উপরে ডিপেন্ড করে আমরা সেই জার্নালটাকে ইভালুয়েট করতে পারি, তখন তাকে আসলে আমরা রিসার্চ ইন্ডেক্সিং বলি। তো এই জিনিসটা জানার জন্য আসলে আমাদের দেখতে হয় রিসার্চ ইন্ডেক্সিং এর উপরে ডিপেন্ড করে আমরা দেখি যে ওইটার কোয়ালিটি বা ডিসকভারেবিলিটি বা ক্রেডিবিলিটিটা কেমন। কোয়ালিটি কন্ট্রোলের জন্য আসলে রিসার্চ ইন্ডেক্সিং অনেক ইম্পর্টেন্ট, যে একটা রিসার্চের যে একটা কোয়ালিটি ওটা মেনটেন করে রিসার্চ ইন্ডেক্সিং এর মাধ্যমে। ডিসকভারেবিলিটির মাধ্যমে আমরা একটা রিসার্চার যাতে একটা রিসার্চকে খুবই ইজিলি তাড়াতাড়ি ফাইন্ড করতে পারে, এটার জন্য ইন্ডেক্সিংটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ক্রেডিবিলিটিটা হলো আসলে একাডেমিতে কোন ধরনের জার্নাল বা কোন ইন্ডেক্সের উপরে বেস করে তারা ওই জার্নালটাকে ট্রাস্ট করবে, ওই ট্রাস্টিং এর যে বিষয়টা ওইটা আসলে ক্রেডিবিলিটি থেকে আসে। তো এ থেকে আমরা বুঝছি যে আসলে রিসার্চ ইন্ডেক্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা যখন রিসার্চের এই ধরনের ক্রাইটেরিয়াগুলো যখন আমরা মিট আপ করতে চাই। তো আসলে দুই ধরনের লিডিং যে ইন্ডেক্সিং প্ল্যাটফর্ম আছে সেটার কথা যদি আমরা বলি, তো সেই দুই ধরনের প্ল্যাটফর্ম, একটা হলো স্কোপাস অ্যান্ড একটা হলো ওয়েব অফ সায়েন্স। তো এখন আমরা আসলে এই দুই ধরনের প্ল্যাটফর্মের সম্পর্কে আসলে জানার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা একটু স্কোপাসের দিকে দেখি তাহলে আমরা দেখব যে ওভার 80 মিলিয়ন রেকর্ড আছে স্কোপাসের ক্ষেত্রে। আর এটা ইনক্লুড করে সোশ্যাল সায়েন্স, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এই ধরনের এরিয়ার উপরে বেস করে স্কোপাসের যে জার্নাল বা আমরা আর্টিকেলগুলো দেখি এই ধরনের এরিয়ার উপরে বেস করে সেটা পাবলিশড হয়ে থাকে। এবং ওয়েব অ্যান্ড সায়েন্সের কথা যদি বলি তাহলে এটা 76 মিলিয়ন রেকর্ডের উপরে কভার করে। এবং এটা যে জিনিসগুলোর উপরে ফোকাস করে সেটা হলো হাই ইম্প্যাক্ট জার্নালের উপরে ফোকাস করা হয়। এলসভিয়ার স্কোপাস ওন করে থাকে এবং এটা ওয়াইডলি ইউজ করা হয় ইউরোপ অ্যান্ড এশিয়ান যে রিজিয়নগুলো আছে সেখানে। এবং ওয়েব অফ সায়েন্সের কথা যদি বলি সেটা আসলে ম্যানেজ করা হয় ক্লেভারের দ্বারা এবং এটা নর্থ আমেরিকাতে খুবই বেশি পপুলার। স্কোপাস যেটা ইনক্লুড করে থাকে সেটা হলো সাইট স্কোর এবং এইচ ইন্ডেক্স। এবং অপরদিকে ওয়েব অফ সায়েন্সের কথা যদি বলি, ওয়েব অফ সায়েন্স আসলে যে ম্যাট্রিক্সটা ইউজ করে থাকে সেটা হলো জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং হাইলি সাইটেড পেপার, এই জিনিসগুলোর উপরে বেস করে ওয়েব অফ সায়েন্সের পেপারগুলোকে আমরা ইভালুয়েট করে থাকি। স্কোপাসের ম্যাট্রিক্সটা খুবই হেল্পফুল কারণ সেটা জার্নালের যে ইনফ্লুয়েন্স এবং যে স্পেসিফিক পারফরমেন্স সেটা ইভালুয়েটের জন্য খুবই বেশি হেল্পফুল হয়ে থাকে। এবং ওয়েব অফ সায়েন্সের কথা যদি বলি সেটা আসলে যে প্রিসিশনটা সেটা আসলে সাইটেশন ট্র্যাকিং এবং সাইটেশনটাকে রিসার্চের জন্য মোর কোয়ালিটিফুল বানানোর জন্য এই ওয়েব অফ সায়েন্সটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা পেপারের ওয়েব অফ সায়েন্সের ক্ষেত্রে যদি বলি পেপারসের আসলে এটা কোয়ালিটির উপরে বেশি ফোকাস করে রাদার দেন পেপারসের কোয়ান্টিটির উপরে। ফোকাসে আমরা দেখি যে একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস পাওয়া যায় এবং খুবই রোবাস্ট সার্চ ফিল্টার ইউজ করা হয় যেখানে আমরা অথর অ্যালিফিকেশন এবং ফান্ডিং সোর্স এই ধরনের জিনিস ব্যবহার করতে পারি। অপরদিকে ওয়েব অফ সায়েন্স কিছু অ্যাডভান্স ফিচার অফার করে থাকে, যেমন সাইটেশন অ্যানালাইসিস করতে পারি আমরা, সাইটেশন ম্যাপ করতে পারি যেটা আসলে দেখা যায় যে আমাদের সাইটেশনের যে রিলেশনশিপ ওই জিনিসগুলো কেমন। স্কোপাস আসলে অনেকটা অ্যাফোর্ডেবল ইনস্টিটিউশনের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে অপরদিকে ওয়েব অফ সায়েন্স অনেক এক্সপেন্সিভ কারণ এটা অনেক প্রিমিয়াম জার্নালের উপরে ফোকাস করে থাকে, হাই ইম্প্যাক্ট জার্নালের উপরে ফোকাস করে থাকে। তো এটাই আসলে ছিল স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সের আমরা যদি ডিফারেন্সিয়েটের কথা বলি।